রাজধানীর মিরপুরের পল্লবীতে ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় করা মামলার রায় আজ। ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিনের আদালত এ রায় দেবেন। এর মধ্য দিয়ে দেশের ইতিহাসে সবচেয়ে কম সময়ে বিচার কাজের নজির তৈরি হতে যাচ্ছে। রামিসা ধর্ষণ হত্যা মামলায় আসামিদের সর্বোচ্চ সাজা প্রত্যাশা করছে ভুক্তভোগী পরিবার। আলোচিত এ মামলায় সাক্ষ্য দিয়েছেন ১৬ জন। রাষ্ট্রপক্ষের আইনজীবীর দাবি, মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হয়েছে। এতে আসামিদের সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা তার। অন্যদিকে আসামি পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আসামি সোহেল রানার জন্য মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ডের আবেদন করেন। রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ১ যুগ আগে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হত্যাযোগ্য নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আরও ২ মাস বাড়ানোর পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আসামিদের বিরুদ্ধে প্রতিবেদন জমা দেওয়ার জন্য আজ ৭ জুন দিন ধার্য করেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে ৫ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ২ সদস্যের বিচারিক প্যানেল এ সংক্রান্ত আদেশ দেন। এদিকে তদন্ত সংস্থা জানিয়েছে, দেশের ৪ জেলায় এখন পর্যন্ত ৫৮ জনকে হত্যার তথ্য পাওয়া গেছে। গত ৫ মে ৫৮ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে বলে জানানো হয়। মাদকাসক্তি এখন আর শুধু ব্যক্তিগত সমস্যা নয়, এটি একটি ভয়াবহ সামাজিক ব্যাধিতে রূপ নিয়েছে। সীমান্তবর্তী মৌলভীবাজারের জুড়ি উপজেলার দিন দিন বেড়েই চলেছে মাদকের বিস্তার। বিপথে যাচ্ছে তরুণ সমাজ, ধ্বংস হচ্ছে বহু সম্ভাবনাময় জীবন। আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযানের পরও থামছে না এই ভয়াল আগ্রাসন। প্রতিনিধি মনিরুল ইসলামের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। হাওর ও পাহাড় বেষ্টিত জুড়ি উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে সীমান্ত ঘেঁষা ফুলতলা ইউনিয়ন এখন মাদকের অন্যতম ঝুঁকিপূর্ণ এলাকায় পরিণত হয়েছে। ৩ দিকে ভারতীয় সীমান্ত থাকায় দুর্গম পাহাড়ি পথ ব্যবহার করে মাদক চোরাকারবারীরা অবাধে মাদক প্রবেশ করানোর চেষ্টা চালাচ্ছে। সীমান্ত এলাকায় বিজিবির কঠোর নজরদারি এবং পুলিশের নিয়মিত অভিযানে প্রতিদিনই আটক হচ্ছে মাদক কারবারি, উদ্ধার হচ্ছে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য। তবুও থেমে নেই চোরাকারবারিদের তৎপরতা। স্থানীয়দের অভিযোগ, গ্রেপ্তারের পর আইনের ফাঁকফোকর ব্যবহার করে অনেকেই সহজে জামিনে বেরিয়ে এসে আবারও একই অপরাধে জড়িয়ে পড়ছে। সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে ভারত থেকে সহজে মাদক আদান প্রদান করা যায়। সীমান্তবর্তী এলাকাতে আমরা মনে করুন যে গাড়ি চালাই, আমরা সবসময় আতঙ্কের মাঝে থাকি যে কোন মানুষগুলা কোন সময় মাদক নিয়ে গাড়ি দুটে। আমাদের মতো অনেক যুব সমাজ মাদক দ্রব্যের কারণে ধ্বংসের পথে চলে যাচ্ছে। মাদকের এই ভয়াবহ প্রভাব এখন সরাসরি পড়ছে পারিবারিক ও সামাজিক জীবনে। নেশার টাকার যোগান দিতে গিয়ে অনেকেই জড়িয়ে পড়ছে চুরি, ছিনতাই সহ নানা অপরাধে। ধ্বংস হচ্ছে বহু পরিবার, সন্তান হারিয়ে অসহায় হয়ে পড়ছেন অভিভাবকরা। বিভিন্ন সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে চিটেফাটা ২-১ জন বহনকারী ধরা পড়ে, কিন্তু পর্দার আড়ালে গডফাদাররা থেকে যায়। এই মাদকের বয়াল গ্রাস থেকে রক্ষা করতে এসব গডফাদারদের নিয়ন্ত্রণে আনুন। স্থানীয় জনপ্রতিনিধিরা মনে করেন, শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান নয়, পরিবার ও সমাজকে একসাথে সচেতন না করলে এই সমস্যা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে। বিজিবি অনেকদিন অনেক বড় বড় চালান ধরে আমি প্রায় সময় দেখি। তো সর্বোপরি একটা কথা বলা হয় যে মাদক দ্রব্য চালান দেওয়ার পরে পাবলিক আবার চলে আসে কেন? সঠিক তথ্য প্রমাণের কারণে, সঠিক সাক্ষীর কারণে অনেক সময় মাদক ব্যবসায়ী আবার জেল থেকে বেরিয়ে এসে আবার পুনরায় সেই কাজে লিপ্ত থাকে। তো আমি চাইবো বাংলাদেশ আইনশৃঙ্খলা, বাংলাদেশ জুড়ি উপজেলা প্রশাসন, সাংবাদিক মহল সহ এলাকার সর্বস্তরের জনগণ দলমত ঊর্ধ্বে আমরা সবাই মাদককে না বলবো এবং মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। মাদক বিরোধী অভিযান চলমান থাকলেও সীমান্ত ঘেঁষা এই এলাকায় চ্যালেঞ্জ রয়ে গেছে বহুগুণ। স্থানীয়দের দাবি, স্থায়ী সমাধানের জন্য দরকার সমন্বিত উদ্যোগ, কঠোর নজরদারি এবং সামাজিক সচেতনতা। জুবাইর রহমান, মাইটিভি নিউজ। কক্সবাজার শহরের বর্জ্য ব্যবস্থাপনা ও জৈব সার উৎপাদনের জন্য রামুর দক্ষিণ মিঠাছড়িতে সিভিএম কম্পোস্ট প্লান্ট নির্মাণ করা হয়েছে। দৈনিক ১০০ টন বর্জ্য ডাম্পিংয়ের সক্ষমতা থাকলেও বর্তমানে মাত্র ২৪ টন বর্জ্য আনা হয়।
ফলে মাসে 18 থেকে 19 টন জৈব সার উৎপাদিত হচ্ছে। অবশিষ্ট বর্জ্য শহরের কম্পোরার ঘাটস্থ বাকখালী নদীর চরে ডাম্পিং করার ফলে পরিবেশের ভারসাম্যের ক্ষতির সম্মুখীন হচ্ছে শহরবাসী। স্থানীয়দের প্রত্যাশা, সব বর্জ্য প্লান্টে নিলে পরিবেশ রক্ষা পাবে এবং সার উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। কক্সবাজার প্রতিনিধি এম শাহ আলমের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে তামান্না সাদিকা রিপোর্ট। কক্সবাজার শহরের বাজার, রেস্টুরেন্ট, হোটেল, রিসোর্ট ও প্রায় 3 লাখ মানুষের দৈনন্দিন কার্যক্রম থেকে প্রতিদিন 100 টনের বেশি বর্জ্য উৎপন্ন হয়। এসব বর্জ্যের বড় অংশ বাকখালী নদীর চরে ফেলার কারণে পরিবেশ ও পর্যটনে নেতিবাচক প্রভাব পড়ছে। এ সমস্যার সমাধানে 2018 সালে রামুর দক্ষিণে মিঠাছড়িতে সিভিএম কম্পোস্ট প্লান্ট স্থাপন করা হলেও দৈনিক 100 টনের পরিবর্তে মাত্র 24 টন বর্জ্য সেখানে নেওয়া হয়। ফলে সার ও মাছের খাদ্য স্বল্প উৎপাদিত হচ্ছে, লাভবান হচ্ছে না স্থানীয় কৃষকরা। সরকারি যেগুলো আছে এগুলা সবজি মানে ফসাদ দিতে মানে ক্যাটাগরি আলাদা আলাদা করি, আর পলিথিন যেটা আছে এটা আলাদা করি। মাছের খাদ্য, মুরগির খাদ্য তৈরি করি, জৈব সার তৈরি করে কৃষকের মধ্যে বিক্রি করি। তবে প্রতিদিন 6 থেকে 100 কেজি জৈব সার ও মাসে 1 থেকে 1.5 টন মাছের খাদ্য উৎপাদন করে স্থানীয় কৃষকদের মাঝে বিক্রি করার কথা জানান দায়িত্বরত এই ঠিকাদার। কৃষকে বলতেছে মাটির উপকৃত বাড়ছে, মিশিং হইলে আর একটু ভালো হতো, প্রতিদিন 1 টন বাইর করতে হলে আরো ছড়াই দিতাম। পরিচ্ছন্ন নগরী করার জন্য সব বর্জ্যগুলো রিসাইক্লিং এর মাধ্যমে জৈব সার উৎপাদন করার জন্য সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আহ্বান জানান পরিবেশ আন্দোলনের এই নেতা। রামুতে মিঠাচরে যে ডাম্পিং স্টেশন করা হয়েছে ওইখানে বর্জ্যগুলো ফেলে আরো বেশি মানে সার উৎপাদন করা হয়। বাকখালী নদীর চরে ডাম্পিং করা বর্জ্যগুলো পার্শ্ববর্তী SM পাড়ের নির্জন এলাকায় স্থায়ীভাবে ডাম্পিং করার কথা জানিয়েছেন এ পৌর প্রশাসক। SM পাড়ায় একটা গ্রহণের কার্যক্রম চলতেছে, এখানে আমরা আধুনিক একটা বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র গড়ে তুলব। পরিবেশবিদদের দাবি, বাকখালী নদীর চরে বর্জ্য ফেলা বন্ধ করে সব বর্জ্য সিভিএম কম্পোস্ট প্লান্টে নিলে একদিকে রক্ষা পাবে পরিবেশ ও জীববৈচিত্র্য, অন্যদিকে জৈব সার উৎপাদন বাড়িয়ে উপকৃত হবেন কৃষকেরা। তামান্না সাদিকা, মাই টিভি। চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের ব্যারাক থেকে আজিজুর রহমান নামে এক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে ব্যারাকের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি 6 বিজিবিতে নায়েক পদে কর্মরত ছিলেন। বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হাসান জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন বলেও জানা গেছে। চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক শহীদুল ইসলাম জানান, ঘটনাস্থলে রশি ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে শুক্রবার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটেছে। তবে ময়নাতদন্ত ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনাটি ঘিরে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে। ঝালকাঠি নলসিটির বরিশাল পটুয়াখালী মহাসড়কের দপথদিয়া এলাকায় সিএনজি পিকআপ সংঘর্ষে চালকসহ 5 জন আহত হয়েছে। শনিবার দুর্ঘটনা ঘটে। এতে সিএনজির চালকসহ 5 যাত্রী গুরুতর আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দপথদিয়া চৌমাথা নামক স্থানে সড়কের পাশে কাঠ বোঝাই একটি পিকআপের সাথে একই দিক থেকে আসা দ্রুতগতির একটি সিএনজির ধাক্কা লাগে। এতে সিএনজি দুমড়ে মুচড়ে সড়কের পাশে পড়ে যায়। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে বরিশাল শেরি বাংলা হাসপাতালে পাঠায়। নলসিটি থানা ইনচার্জ ওসি আরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। লক্ষ্মীপুর সদর উপজেলার বাসুবাজারে পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিমু আক্তার নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। শনিবার সদর উপজেলার দক্ষিণ হামসাদি ইউনিয়নের বাসুবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বাসুবাজার এলাকায় একটি পিকআপ ভ্যানের সঙ্গে একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে শিমু গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বিষয়টি নিশ্চিত করে সদর হাসপাতালে মেডিকেল অফিসার ডাক্তার শামীম আফজাল বলেন, সড়ক দুর্ঘটনায় শিমু আক্তার নামের একজনকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। টেকনাফের বাহারছড়া সংলগ্ন সমুদ্র এলাকায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে মালয়েশিয়াগামী একটি বোট থেকে 50 জন ভুক্তভোগীকে উদ্ধার এবং 9 জন মানব পাচারকারীকে আটক করা হয়েছে। দুপুরে কোস্ট গার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ মুক্তাকিন সিদ্দিকী এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য জানান। তিনি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জাহাজ মনসুর আলী স্টেশন টেকনাফ আউটপোস্ট শাহাপুরী ও
বাহারছড়ার সমন্বয়ে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনক একটি বোটকে থামার সংকেত দিলে সেটি গভীর সমুদ্রের দিকে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে বোটটি আটক করা হয়। তল্লাশিতে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে নেওয়া 50 জনকে উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানান, বিদেশি চাকরি ও উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে তাদের টেকনাফে এনে আটকে রাখা হয়েছিল। কোস্টগার্ড বলছে, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মানব পাচার ও প্রতিরোধে ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত 5 জুন 2026 সন্ধ্যা 6টা থেকে মধ্যরাত 12টা পর্যন্ত কোস্টগার্ড জাহাজ মনসুর আলী, স্টেশন টেকনাফ, আউটপোস্ট শাহপুরী ও বাহারছড়া কর্তৃক যৌথভাবে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে একটি সন্দেহজনক বোটকে থামার সংকেত দেওয়া হলে বোটটি সংকেত অমান্য করে দ্রুত গভীর সমুদ্রের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে ধাওয়া করে বাহারছড়া সংলগ্ন সমুদ্র এলাকা থেকে বোটটি আটক করা হয়। আটককৃত বোটটি তল্লাশি চালিয়ে মালয়েশিয়ায় পাচারকালে 50 জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয় এবং 9 জন মানব পাচারকারীকে আটক করা হয়। টাঙ্গাইলের ঘাটাইলে পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালিত হয়েছে। শনিবার উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে ঘাটাইল উপজেলা চত্বর থেকে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হাসান। কর্মসূচির আওতায় বিভিন্ন সড়ক, সরকারি স্থাপনা ও গুরুত্বপূর্ণ জনস্থান পরিষ্কার করা হয়। এতে প্রশাসনের কর্মকর্তা, পৌরসভার কর্মচারী, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং সাংবাদিকরা অংশ নেন। ইউএনএ বলেন, পরিষ্কার ও স্বাস্থ্যসম্মত পরিবেশ করতে জনসচেতনতা ও সবার অংশগ্রহণ প্রয়োজন। পরিবেশ ও জলবায়ুর জন্য ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি এবং নবায়নযোগ্য জ্বালানির প্রসারের দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় তরুণদের ব্যতিক্রমী শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শনিবার বেলা 11টায় কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চ, আমরা কলাপাড়াবাসী, প্রান্তজন এবং অ্যাকশন এইড বাংলাদেশের আয়োজনে উপজেলা প্রশাসন মাঠে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, তরুণ সংগঠক, পরিবেশ কর্মী এবং সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন। এ সময় শপথ বাক্য পাঠ করান কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের সদস্য এবং কলাপাড়া প্রেস ক্লাব সভাপতি নেসার উদ্দিন আহমেদ টিপু। দিনাজপুরের পার্বতীপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির উদ্যোগে শনিবার শহরের আদর্শ কলেজ হলরুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় দিনাজপুর জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল, উপজেলা বিএনপির সহসভাপতি আমিনুল ইসলাম শাহ, যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন সাদো, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মমিনুল ইসলাম, সদস্য সচিব মাহবুবুর শহীদ সংগ্রাম, পৌর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মিজানুর রহমান সিয়াম সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পটুয়াখালীর কলাপাড়ায় বাস অটোরিকশা মুখোমুখি সংঘর্ষের ঘটনায় হারুন গাজী নামে এক মৎস্য ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছে অন্তত আরও 8 জন। দুর্ঘটনায় আহতদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। শনিবার রাত 8টার দিকে শেখ কামাল সেতুর ওপরে কলাপাড়া অংশে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। পরে দায়িত্বরত চিকিৎসকরা 8 জনকে প্রাথমিকভাবে চিকিৎসা সেবা দিয়ে দ্রুত বরিশাল সেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। এদের মধ্যে অ্যাম্বুলেন্স যোগে বরিশাল যাওয়ার সময় বাকেরগঞ্জ এলাকায় রাত 11টার দিকে হারুন গাজীর মৃত্যু হয়। এছাড়া একজন কলাপাড়া হাসপাতালে চিকিৎসা সেবা নিচ্ছেন। গাজীপুরের টঙ্গীতে নবনির্বাচিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটির সকল সদস্যকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছে মহানগর ও টঙ্গী পূর্ব থানা যুবদল। সদস্য সচিব নাজমুল হোসেন মণ্ডল এর নেতৃত্বে মিছিলটি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চেরাকালী থেকে শুরু হয়ে মিলগেট গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। বক্তারা নবগঠিত কমিটির মাধ্যমে জাতীয়তাবাদী যুবদল বিগত দিনের চাইতে আরও বেশি সুশৃঙ্খল ও সুসংগঠিত হবে বলে আশা ব্যক্ত করেন তারা। রাজধানীর মিরপুরের পল্লবীতে 8 বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় করা মামলার রায় আজ। ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিনের আদালত এ রায় দেবেন। দর্শক, এই মুহূর্তে ঢাকা মহানগর জজ কোর্ট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী SM আরিফ। আরিফ, রামিসা হত্যা মামলার রায়ের সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। ইন্না, আজকে সেই চাঞ্চল্যকর রামিসা হত্যা মামলার রায় ঘোষণা করা হবে এবং রায়কে ঘিরে কিন্তু ব্যাপক প্রস্তুতি রয়েছে এই জজ কোর্ট আদালতের যে প্রাঙ্গণ, সেখানে আমরা প্রচুর
পুলিশ সদস্যদের দেখেছি। আইনশৃঙ্খলা বাহিনীর যে পরিস্থিতি সেটি কিন্তু অনেকটাই বেগবান করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যদের, এবং ইতিমধ্যে কিন্তু এই রামিসা হত্যা মামলার যে দুই আসামি, মূল আসামি সোহেল রানা সহ তার স্ত্রী স্বপ্না রানী, দুজনকেই কিন্তু আসলে আদালতে হাজির করা হয়েছে। তাদেরকে 9টার দিকে, সকাল 9টার মধ্যেই কিন্তু হাজির করা হয়েছে এই আদালতে। এবং আজকে জানেন যে সেই চাঞ্চল্যকর মামলার রায় ঘটনা হবে এবং খুব দ্রুত সময়ের মধ্যেই কিন্তু এই মামলাটি এগিয়েছে। যদি কার্যদিবসের কথা বলা হয়, 1 তারিখ এই মামলার কিন্তু আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হয় এবং তারপরে কিন্তু প্রতি কার্যদিবসেই মামলার শুনানি চলে। আমরা দেখেছি যে পরদিনেই কিন্তু এই 16 জন যে সাক্ষী এই মামলার, সেই 16 জন সাক্ষীর কিন্তু সাক্ষ্য গ্রহণ এই একদিনেই কিন্তু হয়ে যায় এবং এর পরের দিন যুক্তিতর্ক উপস্থাপন এবং ওই যুক্তিতর্ক উপস্থাপনের পরে রায়ের জন্য দিন ঘোষণা করা হয়। মোট কথা হয় যে 1 তারিখ থেকে 7 তারিখ যদি ধরা হয়, 7 দিনের মধ্যেই কিন্তু এই চাঞ্চল্যকর মামলার যে রায়টি সেটি হয়ে যাচ্ছে। এবং যদি কার্যদিবস হিসেব করা হয়, সেখানে 5 কার্যদিবসেই এই মামলাটির রায় হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আসলে এত অল্প সময়ে বাংলাদেশের কোনো ইতিহাসে এত অল্প সময়ে রায় ঘোষণা কোনো মামলার, সেটি একটু বিরল ঘটনা কিন্তু। এবং আপনি জানেন যে এই রামিসা হত্যা মামলা কিন্তু ব্যাপক আলোচনার সৃষ্টি করেছিল রাজধানী সহ বাংলাদেশে। বিভিন্ন মানুষ কিন্তু এই নরকীয় যে হত্যাকাণ্ড, আপনি জানেন যে ধর্ষণ এবং হত্যাকাণ্ড দ্বিখণ্ডিত করে ফেলা হয়েছিল রামিসাকে, এইরকম নরকীয় হত্যাকাণ্ডের ঘটনার পর ফুঁসে উঠেছিল জনগণ। সেই জনগণের বিশেষ করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্ন জায়গায় কিন্তু এই বিক্ষোভ প্রদর্শন করেছিল এবং সে কারণে কিন্তু দ্রুতই আসলে এই মামলাটি আসলে আদালত প্রাঙ্গণে আসে। আমরা যেটি বলেছি 24 তারিখ এই মামলার যে তদন্ত প্রতিবেদন, সেটি গত 24 মে কিন্তু তদন্ত প্রতিবেদন জমা দেয়। এই ঘটনাটি ছিল 19 মে, 24 মে তদন্ত প্রতিবেদন জমা দেয় এবং সেখানে 29 পরে কিন্তু যে মামলার মূল আসামি যে রয়েছেন সোহেল রানা, তিনি কিন্তু স্বীকারোক্তি দিয়েছেন। এবং এছাড়া যখন সাক্ষ্য গ্রহণ হয়, সাক্ষ্য গ্রহণের পরে যখন আসামিদের বক্তব্য শোনার যে দিনটি ধার্য ছিল, বিশেষ করে সাফাই সাক্ষী যেদিনকে দেওয়ার দিন ধার্য ছিল, সেদিনকেও কিন্তু আদালতে এই মূল আসামি যে সোহেল রানা, তিনি স্বীকার করেছেন, তিনি বলেছেন, ক্ষমা চেয়েছেন। তো সেটি ক্ষমা চাওয়া মানেই হলো যে তিনি তার দায় স্বীকার করে নিয়েছেন। অতএব এই মামলাটিতে আসলে যারা রাষ্ট্রপক্ষ রয়েছে, বিশেষ করে রামিসার পক্ষে যারা রয়েছেন, অবস্থান করছেন আইনজীবীরা, তারা কিন্তু এই মামলায় এই দুই যে আসামি রয়েছে তাদের সর্বোচ্চ শাস্তি কামনা করেছেন। গত যে দিন কার্যদিবসটি ছিল, সেখানে দুই পক্ষের যে যুক্তিতর্ক উপস্থাপনের যে দিন ছিল, সেই যুক্তিতর্ক উপস্থাপনের দিন কিন্তু রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে বলা হয়েছিল যে সর্বোচ্চ শাস্তি তারা কামনা করেছেন। এবং আসামি পক্ষ কিন্তু আসলে বলছেন যে যারা যেহেতু ক্ষমা চেয়েছেন আসামি, সেখানে আসলে তাদের শাস্তি আর একটু কিছুটা কমানো যায় কিনা, সেই দাবিটি আবার আসামি পক্ষ করেছিলেন। তবে এই চাঞ্চল্যকর মামলার রায়, এটি নিয়ে কিন্তু আসলে অনেকের সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটি চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সবাই আসলে এই রামিসাকে যেভাবে হত্যা করা হয়েছে, তাকে ধর্ষণ করার পর দ্বিখণ্ডিত করা হয়েছিল, তার মাথা আলাদা করা হয়েছিল দেহ থেকে, সেটি মানে এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য এরকম একটি নারকীয় হত্যাকাণ্ডের বিরোধিতা কিন্তু সবাই করে আসছেন। আপনি দেখছেন যে সবাই আসলে এখন অপেক্ষা করছেন। ইতিমধ্যেই আমি বলেছি যে এই মামলার যদি আসামি আছে, সেই আসামিদের কিন্তু এই দায়রা জজ আদালতে কিন্তু আনা হয়েছে, মহানগর দায়রা জজ আদালত। সেখানে হাজতখানা রয়েছে, সেই হাজতখানায় এখনও এই আসামি রয়েছেন। তাদেরকে অল্প সময়ের মধ্যেই এই আদালতে তোলা হবে। আমরা যতটুকু জানতে পেরেছি, বেলা 11টার দিকে এই রায় ঘোষণা হতে পারে বা আদালত বসতে পারে, এরপরে রায় ঘোষণা হবে। জানেন যে এই মামলাটি চলছে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে, যেটি আসলে দ্রুত সময়ের মধ্যে সেই ট্রাইব্যুনালের কিন্তু কার্যক্রম চলে এবং এই ট্রাইব্যুনালের একটি আইনই রয়েছে, প্রতিদিন যে মামলাটি আসবে সে প্রতিদিন কিন্তু কার্যদিবস রাখতে হবে বা শুনানি রাখতে হবে। সেটি কিন্তু আমরা দেখেছি, প্রতিদিনই কিন্তু এই বিশেষ করে ছুটির দিন ব্যতীত অন্যান্য কার্যদিবসে কিন্তু মামলাটির কার্যক্রম চলছে। এই রামিসার পরিবারও কিন্তু আদালতে এসেছেন এবং তাদের মধ্যেও
তারাও কিন্তু আসলে দাবি করছেন যে তাদের যে সন্তান, সেই সন্তানের যে এইভাবে হত্যাকাণ্ড ঘটিয়েছে যারা, তাদের আসলে সর্বোচ্চ শাস্তি যেন হয় সেই প্রত্যাশা কিন্তু করেছেন। এবং শুধু শাস্তি না, এই আজকে যে রায় হবে সেই রায়তে যে শাস্তি দেওয়া হবে সেই শাস্তি যেন দ্রুত সময়ের মধ্যে কার্যকর করা হয়, সেটিও কিন্তু তারা দাবি জানিয়েছেন। এই কিছুক্ষণের মধ্যেই আমরা যতটুকু জানতে পেরেছি যে আদালতে তোলা হবে আসামিদ্বয়দের, এবং সবাই কিন্তু অপেক্ষা করছেন। দেখছেন সাধারণ মানুষও কিন্তু জড়ো হয়েছেন। এরকম একটা রায় হতে যাচ্ছে, খুব দ্রুত সময়ের মধ্যে একটি রায় হতে যাচ্ছে। এটা একটি এই আইন অঙ্গনে এটি একটি বিরল ঘটনা বাংলাদেশের আইন অঙ্গনে, সেইটিকে সামনে রেখে তো অনেকেই অপেক্ষা করছেন। এখানে শুধুমাত্র রামিসার পরিবার বা অন্যান্য আত্মীয় স্বজন ব্যতীত সাধারণ মানুষও অনেকে এসেছেন, এবং অনেক আইনজীবীরাও আসলে অপেক্ষা করছেন কি রায়টি আসতে পারে এই ঘটনায়। তবে সবাই প্রত্যাশা করছেন যে আসামিদের সর্বোচ্চ শাস্তি যেন হয়। আমরা এখনও দেখতে পাচ্ছি যে পুলিশ সদস্যরা কিন্তু এখানে যে আইনশৃঙ্খলা ব্যবস্থা সেটি কিন্তু অনেকটাই এই রায়কে ঘিরে বাড়িয়েছেন, এবং অনেক পুলিশ সদস্যদের আমরা দেখতে পাচ্ছি কিন্তু তারা আসলে এই আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন ঠিক থাকে, এই রায়কে ঘিরে কোনো সমস্যা না হয় সেটি যেন তারা নিশ্চিত করতে পারে, সেটি কিন্তু ব্যবস্থা করা হয়েছে। এবং একটু বলে রাখি যে 19 মে এই ঘটনাটি ঘটে মিরপুরের একটি পল্লবীর প্রতিবেশীর বাসায় রামিসার যে দ্বিখণ্ডিত মরদেহ সেটি কিন্তু পাওয়া যায়, এবং এরপরেই কিন্তু 24 মে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়। 24 মে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর মহানগর যে ম্যাজিস্ট্রেট কোর্ট আছে সেখান থেকে কিন্তু এই মামলাটিকে দ্রুত হস্তান্তর করা হয় শিশু সহিংসতা দমন নির্বাচন যে আদালত, সেই ট্রাইব্যুনালে, এবং সেখানেই আসলে মামলাটি পরবর্তীতে কার্যক্রম শুরু হয় 1 তারিখ আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মধ্য দিয়ে। এবং যেটি বলেছি, মাত্র 5 দিনের কার্যদিবস, যদি 2টি ছুটি বাদ দিয়ে ধরি, 5 কার্যদিবসের মধ্যেই এই মামলাটির আসলে রায় ঘোষণা হতে যাচ্ছে। এটি একটি বিরল ঘটনা হতে পারে, এবং দৃষ্টান্তমূলক শাস্তি কিন্তু সবাই প্রত্যাশা করছেন যারা এই রামিসার পক্ষে রয়েছেন। তো এই ছিল আমার কাছে এখানে সর্বশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা মহানগর জর্জ কোর্ট থেকে রামিসা হত্যা মামলার রায়ের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী SM আরিফ। বিশ্বকাপ ফুটবলকে ঘিরে রংপুরে শুরু হয়েছে আগাম উন্মাদনা। খেলার সূচি ঘোষণার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের তর্ক বিতর্কের যেন শেষ নেই। প্রিয় দলকে শুভকামনা জানাতে জার্সি, পতাকা আর শোভাযাত্রা নিয়ে মাঠে নেমেছেন সমর্থকেরা। রংপুর থেকে মাহমুদুল হাসানের রিপোর্টে বিস্তারিত। 11 জুন পদ্মা উঠছে 2026 সালের ফিফা বিশ্বকাপের। তবে মাঠের লড়াই শুরুর আগেই ফুটবলের জ্বরে কাঁপছে উত্তরের জেলা রংপুর। শহর থেকে গ্রাম সবখানেই এখন বিশ্বকাপ নিয়ে আলোচনা, তর্ক আর উচ্ছ্বাস। গত 1 জুন রংপুরের পীরগঞ্জ শহীদ মিনার থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করেন ব্রাজিল সমর্থকরা। শোভাযাত্রাটি ঢাকা রংপুর মহাসড়ক সহ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে নানা বয়সী ও পেশার ফুটবল প্রেমীরা অংশ নেন। সমর্থকদের বিশ্বাস, এবারের বিশ্বকাপে বহুল প্রতীক্ষিত হেক্সা মিশন পূরণ করবে ব্রাজিল। একটি দল আছে যারা ফুটবলটাকে পায়ে না খেলে হাতে খেলে। আমাদের ব্রাজিলের যে হেক্সা মিশন, এই মিশন নিয়েই আমরা প্রতিবারে এটি করে থাকি। নান্দনিক খেলাকে ভালোবাসি, এবং আমরা পীরগঞ্জ উপজেলায় যারা আছি আমরা প্রতি ওয়ার্ল্ড কাপে আমরা এই আয়োজন করে থাকি। ব্রাজিল সমর্থকদের এই শোভাযাত্রা নিয়ে স্থানীয় ফুটবল প্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়। এর জবাব দিতে শুক্রবার আর্জেন্টিনা সমর্থকরাও আয়োজন করে বড় ধরনের শোভাযাত্রার। নীল আকাশি জার্সি ও বিশাল পতাকা নিয়ে তারা জানান, বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনায় এবারও শিরোপা ধরে রাখবে। আমরা যখন এখন চ্যাম্পিয়ন, এখন এক দলের সহ্য হচ্ছে না। ছেলে এখনো জানে না যে আসলে কোন দলের সাপোর্টার হবে। ম্যারাডোনার প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসা এখনো আছে, এবং তখন থেকে আমি আর্জেন্টিনা, এখন আমি আর্জেন্টিনায় আছি। ভবিষ্যতে আর্জেন্টিনাকে সমর্থন করে যাবে ইনশাআল্লাহ। 7 আপটা যেন এবারও ব্রাজিলের জন্য বরাদ্দ থাকে। বিশ্বকাপ সামনে রেখে ইতিমধ্যে পাড়া মহল্লায় শুরু হয়েছে দলভিত্তিক আলোচনা, পতাকা টানানো ও সমর্থকদের নানা আয়োজন। ফুটবল প্রেমীরা বলছেন, প্রতিদ্বন্দ্বিতা থাকলেও সেটি যেন আনন্দ ও উৎসবের মধ্যেই সীমাবদ্ধ থাকে। বিশ্বকাপের এখনো কয়েকদিন বাকি, তবে রংপুরে ব্রাজিল আর্জেন্টিনা সমর্থকদের উন্মাদনা দেখে মনে হচ্ছে ফুটবলের মহাযজ্ঞ যেন শুরু হয়ে গেছে আগেই।
প্রিয় দলের জয় দেখতে এখন অপেক্ষা কেবল মাঠের লড়াইয়ের। মাহমুদুল হাসান, মাই টিভি, রংপুর।